আমি পরে খাবো, তোরা খা। বড় মা বলে কেউ খাবারের লোকমা এগিয়ে দিলে ফিরিয়ে দিতে নেই, তাহলে ভাত রাগ করে, তারপর মরে গেলে সেই ভাত ভেমরুল হয়ে হুল ফুটিয়ে দেয়। কথা শেষ করতেই সৃজন তার লোকমা আরেকটু বাড়িয়ে দিয়ে বলল, শীতল আপুই কি শুধু তোমাকে ভালোবাসে? আমরাও তো বাসি। খাও না ভাইয়া, একটু খাও। তুমি না খেলে শীতল আপু সুস্থ হয়ে যখন জানতে পারবে তোমাকে খাওয়াতে পারিনি, তখন আমাদেরকে খুব রাগ বলবে। শুধু চুপ করে আছে। তা দেখে সীতারা এগিয়ে এলেন। ছেলের মাথায় বুকে পিঠে হাত বুলিয়ে কান্নারত স্বরে খেতে বললেন। শুধু লাল বর্ণ চোখে চুপ করে বসে মাথা নিচু করে আছে। এদের কিভাবে বোঝাবে ভাতের লোকমা তার গলা দিয়ে নামবে না। কিন্তু সাম্য সৃজন আবারও আদরি সুরে বলল, ভাইয়া একটু খাও। কথাটা বলে সৃজন ফট করে বলল, সাম্য হাত ধোয়নি, আমি হাত ধুয়েছি, আমারটা খাও। কথাটা শুনে সাম্য প্রতিবাদ করে বলল, মিথ্যে বলছি সৃজন, আমিও হাত ধুয়েছি, ভাইয়া আমারটা খাবে। কথাটা বলে সে ছোট ছোট শুদ্ধের গাল ধরে কি যে মিষ্টি করে বলল। ও ভাইয়া খাও। শুদ্ধ আপ্রাণ চেষ্টা করেছে নিজেকে সামলানোর। বড় হয়ে সে কবে কারো সামনে কেঁদেছে মনে পড়ে না, কিন্তু আজ মনে হচ্ছে নিজেকে সামলাতে পারবে না। আর এই দুটোকে এখন ফিরিয়ে দিলেও নিজেরাও খাবে না, বরং কেঁদে ভাসাবে। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে না জ্বালালে তোরা কেউ শান্তি পাস না, তাই না? একজন তো আমার ঘুম হারাম করে আরামের ঘুম ঘুমোচ্ছে। আমার প্লেটের খাবার না খেলে নাকি তার পেটই ভরে না। তাকেও ডাক, এসে আমার খাবারে ভাগ বসাক। তাকে এটাও বলিস, সে ভাগ না বসালে আমার গলা দিয়েও কিছু নামতে চায় না। কথাটা বলেই থেমে সে পুনরায় বলল, এখন তোদের বাচিটা বোন নেই, এই জন্য তোরা এসে জ্বালাচ্ছিস। কেউ শান্তি দিবি না আমাকে, তাই না? এত জ্বালালে চলে যাব, আর ফিরবো না বলে দিলাম। শুদ্ধের কান্না ভেজা কণ্ঠস্বর শুনে পুনরায় সকলের চোখ দিয়ে অশ্রু ঝরে গেল। ছেলেটা যে বুকটা ফেটে যাচ্ছে বুঝতে বাকি নেই কারো। শুধু থামতেই শখ ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, কোথায় যাবে শুনি? আমরাও তোমার পিছনে পিছনে ঠিক চলে যাব। কথাটা শুনে শুদ্ধ এবার শখের দিকে তাকালো। শখের কান্নারত লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকাতে চোখে পড়ল স্বর্ণের দিকে। স্বর্ণ ছলছল চোখে তাকিয়ে আছে। সে সবার মতো মুখ ফুটে কিছু বলতে পারে না। চৌধুরী নিবাসে ভাই বোনদের মধ্যে মুখচোরা স্বভাবের হচ্ছে শুদ্ধ আর স্বর্ণ। শুধু চারজনের দিকে তাকিয়ে দেখে চারজনই প্লেট হাতে দাঁড়িয়ে আছে। সে এবার সাম্যের হাতের খাবারটা মুখে নিল। চিবানোর আগে চোখ থেকে ঝরঝর করে অশ্রু ঝরে পড়ল। সৃজন সে অশ্রু ছোট হাতে মুছে দিয়ে লোকমা বাড়িয়ে দিল। শীতলকে কৈফিয়ত দিতে হবে তো নাকি? আমি কিন্তু মিথ্যা বলতে পারবো না। সৃজন ছোট্ট হাত দিয়ে মুছে দিল ভাইয়ের অশ্রু। সেটা শুদ্ধ মুখে নিতেই শখ এগিয়ে এলো। ভাইয়ের দিকে লোকমা বাড়িয়ে দিয়ে বলল, হাসান অদূরে দাঁড়িয়ে ছলছল চোখে বন্ধুর দিকে তাকিয়ে আছে। বেচারা শুদ্ধ না পারছে ভাত গিলতে, না পারছে ভালোবাসা মেশানো ভাত উগলে দিতে। সে পানির বোতল এগিয়ে দিলে শুদ্ধ পানি দিয়ে ভাতটা গিলল শুধু। তারপর নিল শখের বাড়িয়ে দেওয়া লোকমাটা। স্বর্ণ চুপ করে দাঁড়িয়ে আছে, তার হাতেও ভাতের লোকমা। তবে সবার মতো সে এগিয়ে আসেনি দেখে শুদ্ধ বলল, সবাই যে যেমন পারছে অত্যাচার করছে, তুই বাচ্চাবে কেন? আয়। স্বর্ণ এগিয়ে এসে সেও ভাইয়ের মুখে ভাত তুলে দিল। বাকিদের মতো সে ভ্যাবে করে কাঁদতে পারে না। যদি পারত তাহলে ছোট বোনটার জন্য সে প্রাণ ভরে কাঁদত। সে এগিয়ে শুদ্ধের মুখে লোকমা দিল, তবে কিছু বলতে চাইলেও বলতে পারল না। শুধু অনেক কষ্ট করে খাবারটা গিলে ওদের খেতে বলল। কেউ ঠিকঠাক খেতে পারলো না, তবে দু একবার মুখে নিয়ে রেখে দিল। এরপর চার ভাই বোন শুদ্ধর পাশ ঘেঁষে কাঁধে মাথা রেখে বসলো। চুপ করে পাঁচ ভাই বোন তাকিয়ে আছে আইসিইউ রুমের দরজার দিকে। অপেক্ষা করছে কখন শীতল উঠে দৌড়ে এসে বলবে। কিন্তু আফসোস, সে আসবে না। উঠে আসার ক্ষমতা তার নেই। সেভাবে বসে থেকে অনেকক্ষণ কেটে গেল। সারাদিন যেমন তেমন গেলেও সাম্য সৃজন শুদ্ধের হাত আঁকড়ে ধরে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। শুধু দুহাত বাড়িয়ে দুপাশ থেকে বুকে আগলে রাখলো দুই যত্ন সহকারে। সেখানে যাওয়া আসা করতে থাকা নার্স ডাক্তাররাও মুগ্ধ হলেন তাদের ভাই বোনদের এমন ভালোবাসা দেখে। বেশ কিছুক্ষণ পর নার্স জানালো শীতলের হার্টবিট স্বাভাবিক হচ্ছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তার জ্ঞান ফিরবে। সত্যি সত্যি তার জ্ঞান ফিরল। ছটফট করে খুঁজতে লাগলো শুদ্ধকে। বাড়ির সবাই একে একে দেখা করে গেল, তবে শীতলের চোখ খুঁজে চলেছে তার বিশুদ্ধ পুরুষকে। যে তার সাথে দেখা করতে গেছে তাকে জিজ্ঞাসা করছে শুদ্ধের কথা। শুদ্ধ শুনলো ঠিকই, তবে গেল না। সে যাচ্ছে না দেখে হাসান বলল, যাচ্ছিস না কেন? এতক্ষণ আমাকে টেনশনে আধমরা করে এখন ডাকলেই আমার যেতে হবে? যাব না। শরীর খারাপ করলে মাকে সামলাবো নাকি মেয়েকে? এর চেয়ে বাড়িতে যাওয়া উচিত। কথাটা শুনে হাসান এবার হেসেই ফেলে। এদিকে রাত অনেক বেড়েছে, হসপিটালেও ভিড় বেড়েছে।
ওটি কিংবা আইসিইউর সামনে এতজন রাখা সম্ভব হচ্ছে না। অন্যরা এই নিয়ে ঝামেলা করছে। পরে বাধ্য হয়ে ম্যানেজার শুদ্ধকে কথাটা জানায়। শুদ্ধ শুনে শারাফাত চৌধুরীকে বলল সবাইকে নিয়ে চলে যেতে। হাসান থাকবে, সায়ান থাকবে, কোনো সমস্যা হবে না। সায়ানের কথা উঠতেই শারাফাত চৌধুরী বলেন, তা সে কথায় কি এমন রাজকার্য করে বেড়াচ্ছে যে বিপদের দিনেও ভাইয়ের কাছে এসে বসার সময় পাচ্ছে না? তাকে ডাকো, ডেকে বলো যেখানে থাকুক এক্ষুনি যেন উপস্থিত হয়। ওনারা কথা শুনে স্বর্ণ জানালো রাস্তায় আছে, চলে আসবে। যদিও মোটেও তা নয়, আসলে কথা বললেই কথা বাড়বে, তাই কথাটা বলে থামালো সে। তারপর শীতলকে আইসিইউ থেকে ভিআইপি কেবিনে নেওয়া হলো। আরেক দফা সবার সাথে দেখা হলো শীতলের। শুধু আবারও তাড়া দিতে ওনারা যাওয়ার জন্য পা বাড়ালেও সিমিন চুপ করে বসে রইল শীতলের হাত ধরে। সবার যাওয়ার কথা শুনে শীতলের হাসিটুকু মুছে গেল। শক্ত করে মায়ের হাত আঁকড়ে ধরল। বড় মার দিকেও করুণ চোখে তাকালো। অনেক কষ্টে বড় আব্বুকে অনুরোধ করলো তাকেও নিয়ে যেতে। এখানে তাকে একা রাখতে না। সে একা থাকতে পারবে না হসপিটালে, তার ভালো লাগে না। এসব অবান্তর কথায় সময় যাচ্ছে দেখে শুধু কেবিনে এলো। শীতলের দিকে না তাকিয়ে সবাই আরেকবার তাড়া দিল সবাইকে। শীতল বুঝলো শুদ্ধ থাকবে, তাই সে কোনো কথা বাড়ালো না, বরং সবার যাওয়ার পরপরই শুদ্ধের বুকে হামলে পড়ার অপেক্ষায় রইল। বাড়ি বাকিরা একে একে গেলেও সিমিন এখনো স্থির হয়ে বসে আছে। মায়ের মন যেতে চায় না, সায়ও দিচ্ছে না। ওনাকে বসে থাকতে দেখে তখন শুধু অন্যদিকে তাকিয়ে বলল। কথাটা শুনে সিমিন ফোলা চোখে তাকায়। শুদ্ধ পুনরায় বলে। সিমিন আর কিছুই বলতে পারল না। আঁচলে চোখ মুছতে মুছতে সবার সাথে বেরিয়ে গেল। শুদ্ধ একবার শীতলের দিকে তাকিয়ে নিজেও বেরিয়ে গেল। তারপরেই নার্স এলো। স্যালাইন বদলে সেই স্যালাইনের ইঞ্জেকশন পুশ করে টুকটাক কথা বলল। শীতল জবাব শুধু শুনেই গেল। কথা বলার মাঝে পূর্বের মেডিসিনের প্রভাবে চোখে আবারও ঘুম নেমে এলো। শারাফাত চৌধুরীদের বাড়ির পাঠিয়ে কেবল কেবিনে প্রবেশ করলো শুদ্ধ। সারাটা দিন সবাইকে চিন্তায় ফেলে আবারও শান্তির ঘুম ঘুমাচ্ছে বেয়াদবটা। তার জন্য কয়েক মিনিট একটু অপেক্ষা করাও গেল না। এ আবার নাকি খুব ভালোবাসে তাকে। মনে মনে এসব ভেবে সে কেবিনের দরজা আটকে এগিয়ে গেল শীতলের দিকে। বসলো শীতলের পাশে। তারপর শীতলের গালে এক হাত রেখে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। ইস, হাতুড়ে মুখটা শুকিয়ে আছে, চোখের নিচে বিষণ্ণতার ছাপ। সে একটু এগিয়ে যত্ন করে আদর রেখে দিল শীতলের কপালে ঠিক মাঝখানে। ব্যাঙাচি আজ তাকে দুর্বল করে দিয়েছে। এতদিনের গড়া শক্ত খোলসটা নড়বড়ে করে দিয়েছে। সে কপালে কপাল ঠেকাতে বেহায়া অশ্রু ঝরে পড়ল শীতলের বন্ধ চোখের পাতায়। কেঁপে উঠল শীতল, তবে সে চোখ খুলে তাকালো না। অন্য সময় হলে হয়তো খুব লজ্জা পেত, নয়তোবা খুশি এতে লাফিয়ে উঠত। পরিস্থিতি এমন যে মেডিসিনের প্রভাবে এখন চোখ খুলে তাকাতে পারছে না। তার এই নিশ্চুপতা সহ্য হচ্ছে না শুদ্ধের, তাই বিড়বিড় করে বলল, নীরবতাকে অস্ত্র করে আমার ভালো থাকার অধিকারটুকু কেড়ে নিস না ব্যাগাচি। বিশ্বাস কর, আমার পুরো পৃথিবী থমকে গেছে। ফিরে আয়, আগের মতো চঞ্চলতা নিয়ে জেগে ওঠ। ভালোবাসি বলে একবার বুকে লাফিয়ে পর, নিভিয়ে দে উত্তপ্ত আগুনের ন্যায় জ্বলতে থাকা অসহ্যকর যন্ত্রণা। এটুকু বলতেই কেবিনের দরজায় নক পড়তে শুধু থেমে গেল। পেছন ফিরে চোখ মুছে দরজা খুলে দেখলো নার্স দাঁড়িয়ে আছে। সে ভ্রুকুচকে তাকাতে নার্স জানালো তাকে এক্ষুনি ডাক্তারের রুমে ডাকছে, জরুরি কথা বলবেন। শুধু পেছন ফিরে একবার শীতলকে দেখে কেবিনের দরজা চাপিয়ে নার্সকে বলল এখানেই থাকতে, সে না আসা অবধি যেন কোথাও না যায়। না সম্মতি জানাতে শুধু চলে গেল 4 তলায়। যে ডাক্তার শীতলকে দেখছে উনি এখন আছেন 4 তলায়। সে লিফটে ঢুকে যেতেই খোঁড়াতে খোঁড়াতে ইয়াসির প্রবেশ করলো কেবিনে। শীতলের মুখপানে তাকিয়ে দিকশূন্য হয়ে রাগে হিসিস করতে করতে চেপে ধরলো শীতলের গলা, অন্য হাতে চেপে ধরলো নাক। আচমকাই শ্বাস নিতে না পেরে ছটফট করে উঠল শীতল। চোখ খুলে ইয়াসিরকে দেখে তার চোখের কোণ বেয়ে জল গড়াতে লাগে। তাকে কাঁদতে দেখে ইয়াসিরের হাতটাও থেমে গেল। সে শীতলের মুখটা আগলে ধরে আচমকা সারা মুখে একের পর এক চুমু এঁকে ব্যাকুল সুরে কাঁদতে কাঁদতে বলল। শীতল হতবাক হয়ে তাকিয়ে রইল। কোনো পুরুষ কি এভাবে কাঁদতে পারে? আর কাঁদছেই বা কেন সে? এত অল্প দিনেও কাউকে এতটা ভালোবাসা যায়? বাসা কি সম্ভব? মাফিয়ারা নাকি নির্দয় নিষ্ঠুর, তাদের পাষাণ মনে কি ভালোবাসা জন্মে? তাকে এভাবে তাকাতে দেখে আসির শীতলের কেন না লাগানো হাতটা আলতো করে ধরল। তারপর সে হাতে নিজের কপাল ঠেকিয়ে কান্নারত স্বরে বলল, এই বাবুই, এত পাষাণ কেন তুই? তখন বুক কাঁপলো না গুলির সামনে দাঁড়িয়ে যেতে? এত সাহস কোথায় পেলি? হুম?
কেন পাগলের মতো ওই শুদ্ধকে ভালোবাসিস? ও- ওর জন্যে মরতেও দ্বিধা করিস না? কই আমাকে তো কেউ এইভাবে ভালোবাসে না। কেন রে? আমাকে কি ভালোবাসা যায় না? কেন যায় না? আমারও তো এই পৃথিবীতে কেউ নেই। কেউ না। আমার জন্য কেউ গুলির সামনে দাঁড়ায় না। আমাকে বাঁচাতে পাগলের মতো কাঁদে না। ওই ওই শুদ্ধর তো সবাই আছে। মা আছে, বাবা আছে, বাড়ি ভর্তি বাসার ভালোবাসা, সবার ভালোবাসা পাই। সে না খেয়ে থাকলে ভাই বোনেরা কৌশলে খাওয়ায় তাকে। কই আমিও তো সারাদিন ধরে না খেয়ে আছি। কেউ তো ছোট ছোট হাতে আমার মুখের সামনে শুকনো রুটি ধরলো না। কেউ কেঁদে কেঁদে আদরে সুরে বলল না, ভাইয়া খাও। শোন বাবুই, শ্রদ্ধের জন্যে সবাই আছে, সব আছে। একজনের মধ্যে তুই যদি না থাকিস, ওর কিছুই হবে না। বাবুই পাখি আমার, ওকে ভুলে যা। করুণা করে হলেও আমাকে ভালোবাস। একটু সামান্য একটু। আমার ভীষণ হিংসে হচ্ছে, শুদ্ধকে মেরে ফেলতে ইচ্ছে করছে। ও তোকে হসপিটালে নিয়ে এলো বলে সেটা ভালোবাসা হয়ে গেল। দেখ না, দেখ আমিও গা ভর্তি জ্বর নিয়ে তোর কাছে ছুটে এসেছি। গুলি আমার পায়েও লেগেছে। ইচ্ছে করেনি সেটা বের করার। শুধু তোকে দেখতে সেই সকাল থেকে চাতক পাখির মতো অপেক্ষা করেছি। একা একা ছটফট করছি তোর কষ্ট দেখে। আমারটা কিভাবে আমারটা কি ভালোবাসা না? ভালোবাসা কোনটা, কাকে বলে ভালোবাসা? হ্যাঁ বল, বল না কিভাবে ভালোবাসতে হয়। তুই আমাকে শিখিয়ে দে, না হয় আমি সেভাবেই সেই নিয়মে ভালোবাসবো তোকে। প্রমিস, সেই নিয়মে অবদ্ধ হব না, একটুও না, এক ফোঁটাও না। এই যে আমাদের লাভ গুরু সহিব শুদ্ধ, ওইদিকে কই যাস? লিফট থেকে বেরিয়ে কয়েক ধাপ এগোতেই হাসানের গলা শুনে দাঁড়িয়ে গেল শুদ্ধ। হাসান এগিয়ে এসে হাসতে হাসতে শুদ্ধের কাঁধে চাপড় মেরে বলে, সোনায় বাঁধানো কপাল রে তোর ভাই, নয়তো কেমনে কি। আমি তো দৃশ্যটুকু জাস্ট ভুলতে পারি না। এই তোর ব্যাঙাচি। যাক, অবশেষে আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যে এখন সব ঠিকঠাক। তো আপাতত সকালে সেসব ঘটনার ধার ধারে না। সে ভ্রু কুচকে বলে, তোকে রেস্ট করতে পাঠিয়েছে, তুই এখানে কি করছিস? ঘুম আসছে না তাই পায়চারি করছিলাম। আমার কথা রাখ, আগে বল তুই এখানে কেন? তোকে না প্রেম করতে পেস্তি এলাম? ডাক্তার ডেকেছে। ডাক্তার? কোন ডাক্তার? আলতাফ খন্দকার। হঠাৎ? জানি না কি বলবে, শুনতেই তো যাচ্ছিলাম। তুই শিওর? না মানে আমি কিন্তু পার্কিং লটে আলতাফ স্যারকে অনেক আগে বেরিয়ে যেতে দেখেছি। কথাও হয়েছে আমার সাথে। আমি যতদূর জানি ওনার ভাবি সুসাইড করেছে আজ রাতে। উনি হসপিটালে থাকতে পারবে না, এই জন্য মুজাহিদ স্যারকে দায়িত্ব দিয়ে উনি ছুটেছেন ফেনীর পথে। কথাটা শুনে হাঁটতে থাকা শুদ্ধের পা আচমকাই থেমে গেল। তড়িৎ ঘাড় ঘুরিয়ে হাসানের দিকে তাকাতে চোখাচোখি হলো। তারপর কিছু বুঝে দুই বন্ধু দৌড়াতে শুরু করে। তাদের মস্তিষ্কে ক্যাচ করছে খারাপ কিছুর ইঙ্গিত। লিফটের আশা না করে সিঁড়ি দিয়ে নামতে লাগলো দ্রুত গতিতে। কেবিনের কাছে এসে দেখে রেখে যাওয়া নার্স আশেপাশে কোথাও নেই। কেবিনের দরজা টানতে গিয়ে দেখে ভেতর থেকে বন্ধ। শীতল তো তখন ঘুমাচ্ছিল, তাহলে কে লক করলো? ভেতর থেকে গোঙানো শব্দ আসছে, পুরুষালী কণ্ঠস্বরও শোনা যাচ্ছে। হাসান শুদ্ধের দিকে তাকিয়ে আতঙ্কিত গলায় বলল, ভাই, ইয়াসের ভিতরে নাকি? ও কিভাবে? ওর গলায় তো মনে হচ্ছে। শুধু জবাব দিল না, বরং লাথি দিতে লাগলো কেবিনের দরজায়। হাসান নিজেও লাথি দিতে লাগলো দরজায়। পরপর লাথি দিতেই খুলে গেল দরজাটা। তারা কেবিনে ঢুকে দেখে অ্যাসির শক্ত হাতে চেপে ধরে আছে শীতলের গলা, আর উন্মাদের মতো সমানে চেঁচিয়ে বলেই যাচ্ছে, কেন ভালোবাসিস না আমায়? হ্যাঁ, কেন ভালোবাসিস না শুদ্ধর জন্যে? ওকে, ওকে তাহলে তোরাও বাঁচার দরকার নেই, মরে যা। তুই প্রয়োজনে তোর কবরে রোজ কাঁচা ফুল দেব, নয়তো তোর দেহকে
মমি বানিয়ে আমাকে কাছে রেখে দেব। কথাটা বলে ইয়াসির হাতের বাঁধন আরো শক্ত করলো। নিঃশ্বাস নিতে না পেরে শীতল কাটা মুরগির মতো ছটফট করছে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। শুদ্ধ ক্ষিপ্ত গতিতে ইয়াসিরের শার্টের কলার ধরে তার দিকে ঘুরালো। তারপর কোনো দিকে না তাকিয়ে একের পর এক ঘুষি দিতেই লাগলো। হাতের কাছে না পেয়ে প্যান্টের বেল খুলেই মারতে লাগলো উন্মাদের মতো করে। ইয়াসির অনেক চেষ্টা করেও পারল না শুদ্ধের সঙ্গে। মার খেতে খেতেই তার নাজেহাল অবস্থা হয়। তবুও সে সমানে বলেই যাচ্ছে, মুক্তি চাস না? মুক্তি পাবি না। কথাটা শুনে শুদ্ধের শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিল। সে বেলটা ছুঁড়ে ফেলে চেয়ার তুলে মারতে গেলে হাসান চিৎকার করে শুদ্ধকে ডেকে ওঠে। শীতল হাঁপড়ের মতো নিঃশ্বাস নিচ্ছে। চিৎকার শুনে শুদ্ধ চেয়ার ফেলে ছুটে গেলেও শীতলের কাছে। শীতলকে বুকে আগলে নিয়ে বলতে লাগলো, শীতল, ভয় নেই, এই তো আমি। টাকা কোথায় কষ্ট হচ্ছে? বল বল আমাকে। শীতল ধীরে ধীরে চোখ বুজে ফেলছে দেখে শুধু পাগলের মতো করতে লাগে। বুকের সাথে চেপে ধরে কত কি বলতে লাগলো। গাল চাপড়ে ধরে রাখতে লাগলো। অবস্থা বেগতিক দেখে হাসান চিৎকার করে ডাক্তারকে ডাকলো। কিন্তু এদিকে কেউ নেই বিধায় কেউ এলো না। অগত্যা সে দৌড়ে ইমার্জেন্সি বিভাগ থেকে ডাক্তার ডাকতে গেল। ধস্তাধস্তির এক পর্যায়ে শীতলের হাতের ক্যানোলাটা ছিটকে কোথায় পড়েছে কে জানে। ক্যানোলা লাগানো হাত দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে। গুলি লাগা হাতের ব্যান্ডেজে লাল রক্ত ভেসে উঠেছে। শীতলের চোখ বড় বড় করে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। শীতল হঠাৎ শুদ্ধের হাতটা আঁকড়ে ধরল। হাঁপাতে হাঁপাতে অনেক কষ্টে উচ্চারণ করলো, কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পাচ্ছি না। কথাটা বলতে বলতে নার্স ডাক্তারও ছুটে এলো। পেশেন্টের অবস্থা দেখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল। শীতল হাঁপড়ের মতো শ্বাস নিতে লাগলো একের পর এক। হার্টবিট দ্রুত গতিতে ছুটছে। তার চোখের কোনা বেয়ে ঝরছে অশ্রুবিন্দু। বেশ কিছুক্ষণ পর শীতলের নিঃশ্বাস স্বাভাবিক হলো। সে অক্সিজেন মাস্কটা সরাতে গেলে শুদ্ধ বারণ করলে শীতল সেভাবেই কিছু বলল, তবে অস্পষ্ট হলো, বোঝা গেল না। কিন্তু সে কিছু বলার জন্য উতলা দেখে ডাক্তার নিজেই বললেন কি বলতে চায় শুনতে। কথাটা শুনে শীতল মাস্ক সরালো ঠিকই, তবে কিছু বলতে পারল না। বলতে গেলেই তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। শুধু নির্বাক, সে যেন বাকশক্তিও হারিয়েছে। নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে শীতলের মুখপানে। ডাক্তার যদি শীতলকে রেখে শুদ্ধের হার্টবিট চেক করত, তাহলে তাকেও বোধহয় পেশেন্ট বলে চিকিৎসার ব্যবস্থা করত। তার এই নীরবতা শীতলের সহ্য হলো না। সে ফের হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে বাড়ি নিয়ে চলুন, নয়তো বাড়ির ডাকুন সবাইকে, নয়তো। সে আর পুরো কথা বলতে না পেরে উঠে বসতে চাইল। তার হাত থেকে রক্ত ঝরছে দেখে নার্স রক্ত পরিষ্কার করছিল। শীতল হাত ছুটিয়ে নিয়ে শুদ্ধের বুকে আছড়ে পড়ে বলতে লাগলো, আমার কাউকে দরকার নেই, কারো ভালোবাসার দরকার নেই। আমার আমার শুধু আপনাকেই চাই, মানে শুধুই আপনাকে। আমি তো শুধু তোরই। থাম না প্লিজ, দোহাই লাগে, একটু শান্ত হ। এতক্ষণ ডাক্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওদেরকে। মেয়েটা আঁকড়ে ধরে আছে ছেলেটাকে। বুঝতে বাকি রইল না মূল ঘটনা। তবে পেশেন্টের কন্ডিশন দেখে উনি বলতে বাধ্য হলেন, ইয়ান ম্যান যা চাচ্ছে সম্ভব হলে রাজি হয়ে যাও। শারীরিক মানসিক দুটোই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুলির আঘাত, কারেন্টের শকের পর ওই যে বেঁচে আছে, এটাই তো শুক্রিয়া। যতটুকু বুঝেছি ওর হার্টেও সমস্যা করছে, যার কারণে বারবার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। কথাটা বলেই উনি শীতলকে শান্ত হতে বলেন। কিন্তু শীতল শান্ত হওয়া তো দূর, শুদ্ধের বুকে মাথা ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। পুনরায় অক্সিজেন মাস্ক তার মুখে ঢুকিয়ে দিল শুদ্ধ। সরাতে গেলেই জোর করে ধরে মাথাটা বুকের সাথে চেপে ধরে। ওদিকে নড়লেই গুলি লাগা হাত ব্যথায় টনটন করছে। সে অস্পষ্ট সুরে বিড়বিড় করেই যাচ্ছে। থামছে না দেখে শুদ্ধ আদুরি সুরে বলল, আমি তোর। প্রমাণ চাস? হ্যাঁ, সকালটা হোক, সকালেই বিয়ে করব। শীতল শুদ্ধের বুকে মাথা ঠেকিয়ে অনবরত মাথা নাড়ালো, অর্থাৎ এখনই বিয়ে করবে। তাকে থামানো যাচ্ছে না দেখে ডাক্তার শুদ্ধকে কিছু বলে নার্সকে নিয়ে চলে গেল। শীতল রক্তমাখা হাতে হাউমাউ করে কাঁদতে লাগলো। তার কান্নার চোটে চোখের পানিতে শুদ্ধের বুকটাও ভিজে গেল। তখন শীতল অস্পষ্ট সুরে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আমি আপনার বউ হব শুদ্ধ ভাই, এখনই হব, এই মুহূর্তে হব। হয় আপনি আমায় এখনই বিয়ে করবেন, নয়তো আমাকে মেরে ফেলবেন। আপনি ছাড়া অন্য কারো অযাচিত স্পর্শ আমার শরীরে এসে লেগেছে। আমি সহ্য করতে পারছি না, আমি মানতে পারছি না।
আপনার পবিত্র ছোঁয়ায় হয় আমাকে পবিত্র করুন, নয়তো আজই আমার কবর খোঁড়ার জন্য প্রস্তুত থাকুন। তাকে ব্যাকুল সুরে কাঁদতে দেখে শুদ্ধ কিচ্ছু বলার ভাষা পেল না। তারও চোখ জোড়া ছলছল করে উঠল। অসহায় লাগছে খুব। সে নিজে মেরে শীতলকে কাঁদালে তখন কষ্ট লাগে না, ইচ্ছে করে আরও মারে, বকে ব্যাঙাচিকে কাঁদাতে। কিন্তু সে ব্যতীত কারো আঘাতে যখন শীতল কাঁদে, ইচ্ছে করে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে। সে এতদিন খুব করে চাইতো শীতল ভালোবাসা বুঝুক, সবার সামনে তাকে চাইতে শিখুক। একদিন সে শীতলকে বলেছিল কথাটা। আজ পরিস্থিতি এমন যে শীতল ব্যাকুল হয়ে তাকে চাইছে, তার ব্যাঙাচি তাকে চাইছে। আর কিছু ভাবার সময় নিল না শুদ্ধ। শীতলের মাথাটা বুকে আগলে নিয়ে পকেট থেকে ফোন বের করলো। কয়েকবার ঢোক গিলে নিজেকে সামলালো। প্রথমবার কল রিসিভ হতেই সে বলল, বাবা, বাবা, ঠিক আছো তুমি? হসপিটালে আসতে পারবে? কষ্ট করে হলেও এসো না বাবা, প্লিজ। তোমাকে যে আমার ভীষণ দরকার বাবা। কী হয়েছে শুদ্ধ? গলা এমন লাগছে কেন? শীতল মা ঠিক আছে? এসো বাবা, তাড়াতাড়ি এসো প্লিজ। ফোন কলে শুদ্ধের ভেজা কণ্ঠ শুনে শারাফাত চৌধুরী শোয়া থেকে হুড়মুড় করে উঠে বসে। কাঁচা ঘুম ভাঙায় চোখে ঝাপসা দেখছে। নিজেরও শরীরটা অত ভালো নেই। রাত 11টার দিকেই সপরিবার বাড়ি ফিরেছে। যে যেভাবে ছিল। তাহলে শুদ্ধ কাঁদছে কেন? অকারণে কাঁদার ছেলে তো শুদ্ধ না। বিপদে না পড়লে দুই ছেলের কেউ কখনো এভাবে ডাকে না। শারাফাত চৌধুরী যেভাবে ছিলেন সেভাবে গাড়ির চাবি নিয়ে পা বাড়াতেই ব্যথা পেলেন পায়ে। এত রাতে যাচ্ছে মানে আবারও কি কিছু ঘটেছে? শারাফাত চৌধুরী মানা করলেও কেউই শুনল না। বরং শখ স্বর্ণকে ঘুমন্ত সাম্য সৃজনের দিকে খেয়াল রাখতে বলে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। গেটে থাকা দারোয়ানকে আদেশ করে গেলেন চোখ কান খেওলা রাখতে। ওদিকে শুদ্ধ সায়নকে আসতে বলল একইভাবে। ভাইয়ের ডাক শুনে সায়ন সহ তার সব বন্ধুরা হাজির হলো হসপিটালে। হাসান বেরিয়ে গেছে কাজী ডাকতে। ওইদিকে শুদ্ধ সায়নকেও আসতে বলল একইভাবে। হাসান বেরিয়ে গেছে কাজী ডাকতে। বেরিয়েছে ঠিকই, কিন্তু এত রাতে কাজী পাবে কোথায়? অগত্যা অর্কদের জানাতেই তারা গেল কাজী অফিসের সামনে। সাইনবোর্ডে থাকা ফোন নাম্বারটায় কল দিতেই থাকলো অনবরত। কাজী অফিসের বিল্ডিংয়ে থাকতেন কাজী। সবাই মিলে গিয়ে এক প্রকার চ্যাংদোলা করেই তুলে গাড়িতে নিয়ে বসায় তাকে। বেচারা কাজী ভয়ে টু শব্দ করতে পারল না, কারণ ছেলেগুলো ভদ্রবেশের হলেও সবকটার মুখ দেখে মনে হচ্ছে এরা হাসতে জানে না। ভুলভাল কিছু বললেই ভবলীলা সাঙ্গ করে দিবে। অগত্যা উনি চুপ করে গেলেন, মনে মনে দোয়া পড়তে শুরু করলেন। এদিকে ইয়াসির উঠে বসে তাকিয়ে আছে মেঝের দিকে। শীতলের বলা প্রতিটি কথায় তার কানে ঢুকেছে। তার ছোঁয়া এত জঘন্য, শুধু ছুঁয়েছে বলেই সে এভাবে বলতে পারলো? সে তো, তার ছোঁয়া কি এতটাই জঘন্য? সে তো ছোট থেকে দেখে বড় হয়েছে চুমু খাওয়ার ব্যাপারটা খুব কমন, নারী পুরুষের দৈহিক ব্যাপারটা খুব নর্মাল। যেখানে সে শীতলকে দুবার চুমু খেয়েছে, নোংরা স্পর্শ করেনি, তাও এত ঘৃণা। এদিকে শারাফাত চৌধুরীরা পৌঁছেই শুদ্ধকে কেবিনের বাইরে না দেখে সকলে কেবিনে ঢুকতে হতবাক হয়ে গেলেন। কারণ কেবিনে শুধু শুদ্ধ শীতল না, মাফিয়া কিং ইয়াসির খানও উপস্থিত। রক্তাক্ত অবস্থায় এখনও সেভাবেই বসে আছে। তাকে রাখার কারণও আছে যদিও। বিশেষ করে শুদ্ধ চাচ্ছে তার সামনে ওদের বিয়ে সম্পূর্ণ করতে। শীতলের বেহাল দশা আর ইয়াসিরকে দেখে বড়দের ঘটনা বুঝতেও দেরি হলো না। তবে শুদ্ধের থমথমে মুখ দেখে কেউ কিছুই বলল না, নীরবেই মেনে নিলেন সব। শারাফাত চৌধুরী নিজেই সাদাত চৌধুরীকে কল করে ঘটনাটা জানান। ভিডিও কলে উনিও উপস্থিত থাকলেন। তখন কাজে নিয়ে অর্করা এলো। শীতল মাথায় ওড়না দিয়ে বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে আছে। শুধু তার পাশেই বসা। বাকিরা কেবিনে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ায়। কাজীকে আদেশ করতে উনি লেখালেখি সেরে বিয়ের পড়ানো শুরু করে। প্রথমে শীতলকে কবুল বলতে বললে খুব একটা সময় নিল না শীতল। এই কয়েকদিনে হাঁপিয়ে গেছে সে এবার স্বাভাবিকভাবেই বাঁচতে চায়। শুদ্ধের সহধর্মিনীর পরিচয়ে নিজেকে পরিচিত করতে চায়। তাছাড়া সে বুঝে গেছে বিয়ে ছাড়া ইয়াসির সহজে তার পেছন ছাড়বে না, তাদেরকে ভালো থাকতেও দিবে না। মনে মনে কথাটা ভেবেই সে মনকে শান্ত করে অঝরে কাঁদতে কাঁদতে শুদ্ধের নামে কবুল পড়ল। শুদ্ধকে কবুল বলতে বলে ইয়াসিরও ফুঁসে উঠে দাঁড়িয়ে হাতের কাছে থাকা ফ্লাওয়ার ভাসটা ছুঁড়ে মারল শুদ্ধের দিকে। সেটা গিয়ে নিখুঁতভাবে লাগলো শুদ্ধর কপালে। সঙ্গে সঙ্গে শুদ্ধর ভ্রু কেটে রক্ত গড়াতে লাগলো। অর্ক সায়নরা হুঙ্কার ছুড়ে তাকে মারতে গেলে শুদ্ধ ওদের থামিয়ে দেয়। কেউ তার দিকে এগোতে গেলে শুদ্ধই সরিয়ে দিল তার কাছ থেকে। তারপর সে ইয়াসিরের দিকে তাকিয়ে তাচ্ছিলেন হাসি দিয়ে শীতলের চোখে চোখ রাখল। সুস্পষ্ট সুরে 3 বার কবুল বলল। তাকে কবুল বলতে দেখে ইয়াসির হঠাৎ চিৎকার করে বলে উঠল,
তুমি আজও আমার পাশে দাঁড়ালে না বাবা, আজও না। অথচ তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে শীতলকে আমার হাতে তুলে দেবে। শুধু তোমার কথা ভিত্তিতে আমি বাংলাদেশে ফিরেছিলাম। দিনের পর দিন পড়েও ছিলাম তোমার কথা বিশ্বাস করে। তুমি আজও আমায় ঠকালে, সব জেনে বুঝে আমাকে কষ্টের সাগরে ডোবালে। তুমি থাকতে আজ আমি আবারও হেরে গেলাম, ওরা আমাকে আবার হারিয়ে দিল। তুমি প্রমিস রাখতে পারো না বাবা। ইউ আর লায়ার বাবা, ইউ আর লায়ার। আই জাস্ট হেট ইউ বাবা, আই জাস্ট হেট ইউ। ইয়াসিরের চিৎকার করে বলা কথাগুলো শুনে সকলেই হতবাক। উপস্থিত সকলে একে অপরের মুখ চাওয়াচাই করছে। ইয়াসির কাকে বাবা বলছে? কে তার বাবা? এখানে বাইরের কেউ তো নেই তাহলে? এদিকে তার কথা শুনে হতভম্ব চোখে তাকিয়ে আছেন শারাফাত চৌধুরী। আপাতত বাখারা তিনি নিজেও। তুমি আজও আমার পাশে দাঁড়ালে না বাবা, আজও না। অথচ তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে। ইয়াসিরের চিৎকার করে বলা কথাগুলো শুনে সকলেই হতবাক। উপস্থিত সকলে একে অপরের মুখ চাওয়াচাই করছে। ইয়াসির কাকে বাবা বলছে? কে তার বাবা? এখানে বাইরের কেউ তো নেই তাহলে? এদিকে তার কথা শুনে হতভম্ব চোখে তাকিয়ে আছেন শারাফাত চৌধুরী। আপাতত বাকহারা তিনি। ওনাকে এভাবে তাকাতে দেখে ইয়াসির পুনরায় ডাকলো। পুনরায় নিজের রক্তকে জিতিয়ে দিলে। একবার কি আমাকে জিতাতে পারতে না? চৌধুরীদের রক্ত নয় বলে এত। আমার মম বেঁচে থাকলে। কথাটা শুনেই শারাফাত চৌধুরী চোখ বন্ধ করে নেয়। এই ডাকটা শোনার জন্য একটা সময় অনেক অপেক্ষা করতেন। কতবার ছেলেটাকে কাছে ডেকেছেন বাবা ডাক শোনার জন্য, একটু আদর করার জন্য, কিন্তু এই ছেলে ওনাকে দেখতেই পারত না। ওনার উপস্থিতি সে সহ্য করতে পারত না। যদিও এর বিশেষ কারণ রয়েছে। এলিয়ানা মানে ইয়াসিরের আপন মায়ের সঙ্গে একদা এক সময় সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তখন তিনি সবেই নিজের ব্যবসা দাঁড় করিয়েছেন। কাজের সূত্রে নানান দেশে যেতে হতো। সেবার ব্যবসায়ের কাজে সুইডেনে গিয়ে পরিচয় হয়েছিল ইলিয়ানা খান নামের এক অপরূপ সৌন্দর্যের অধিকারী বিদেশিনীর সাথে। সে বিদেশি ছিল, মুসলিম এবং খান বংশের মেয়ে। তার মামার বাড়ি বাংলাদেশে হলেও আগ্রহ করেও বাংলাদেশে আসেনি কখনোই। এলিয়ানা পেশায় বিজনেস ওম্যান। তার স্মার্টনেস, কথার ভঙ্গি, চালচলন, বুদ্ধিমত্তা নজরে পড়ার মতো। ইয়াসিরের মতো সেও নীল চোখের অধিকারী। এই চোখের মোহে তিনিও পড়েছিলেন। যদিও তখন তিনি টকবকে সুদর্শন এক যুবক, অ্যাটিটিউড ছিল শুদ্ধের মতো, নজরে পড়ার মতো। তবে তিনি শুদ্ধের মতো এত রুড কখনোই ছিলেন না। যদিও ছিল না, রাগের দিক থেকেও শুদ্ধ এগিয়ে। তাই এলিয়ানার সঙ্গে এক এক প্রজেক্টে কাজ করতে গিয়েই মেয়েটা কখন যে ওনার মনে জায়গা করে নিয়েছিল, ভালো লাগা এক পর্যায়ে ভালোবাসায় রূপ নেয়, সেটা কখনোই ভাবেনি। অনেকেই ভেবে উনি কথাটা এলিয়ানাকে জানানোর পর জানা যায় এলিয়ানা ডিভোর্সি। একটা ছেলের মাসে, তার ছেলের নাম ইয়াসির খান। ছেলের বয়স 12 কি 13। কথাটা জানার পরও ওনার কোনো আপত্তি ছিল না, কারণ উনি জীবনে সৎ জীবন সঙ্গী চেয়েছিলেন, যার মাঝে নিজের ভালো থাকা খুঁজে নিতে পারবেন, সব পরিস্থিতিতে যে ওনাকে শক্তি সাহস যোগাতে পারবে। কিন্তু সব জেনে এলিয়ানা নিজেই তার প্রস্তাব নাকচ করে, ফিরিয়ে দেন তাকে। তবু উনি হাল না ছেড়ে বোঝাতে থাকে এলিয়ানাকে। এমনকি দেশে ফিরেও সরাসরি নিজের বাবা মাকে জানান। সব জেনে ওনারা অমত করেন, কারণ ওনারা কিছুতে একজন ডিভোর্সি মেয়েকে পুত্রবধূ হিসেবে মেনে নিবে না। এ নিয়ে নিবাসে অনেক দ্বন্দ্ব হয়। উনি অফিস যাওয়া বন্ধ করে দেন, নিজেকে রুমবন্দি করে ফেলেন। পরে একদিন ভাবেন এলিয়ানার কাছেই চলে যাবে আর দেশেই ফিরবে না। কিন্তু রেডি হয়ে হন্য হয়ে খুঁজেও উনি ওনার পাসপোর্ট ভিসা খুঁজে পান না। পাসপোর্ট ওনার মা লুকিয়ে রাখায় উনি দেশের বাইরেও যেতে পারছিলেন না। তবে এলিয়ানার সঙ্গে ওনার যোগাযোগ হতো, মাঝে মাঝে একটু একটু কথা হতো। এভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ ওনার মা পাসপোর্ট ভিসা স্বেচ্ছায় ওনাকে ফিরিয়ে দেন। নিজের মুখে বলেন এলিয়ানার কাছে চলে যেতে। কথাটা শুনে উনি এক আকাশ সমান খুশি বুকে নিয়ে এলিয়ানার কাছে সুইডেনে যান। তবে যে এলিয়ানাকে লাস্টবার দেখেছিলেন, সেই এলিয়ানা যেন কোথায় হারিয়ে গেছে। যে চোখের সামনে আছে সে ছিল ক্যান্সারের পেশেন্ট মাত্র, যার জীবনায়ু তখন নিভু নিভু পর্যায়ে। দেহের অবস্থাও ছিল বড়ই নাজুক।
সেদিন উনি এলিয়ানার হাত ধরে ছোট্ট বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদেছিলেন, আর এলিয়ানা ছলছল চোখে তাকিয়ে হেসেছে। কেন যে হেসেছে কে জানে। হবে হয়তো তাকে ফাঁকি দিয়ে চলে যাওয়ার ধান্দা সফল হচ্ছে দেখে। সেদিন এলিয়ানার অবস্থা দেখে বুঝেছিলেন ওনাদের যোগাযোগ হলেও এলিয়ানা কখনোই ভিডিও কলে কথা বলতো না। উনি জোর করলে বলতো দেখতে নাকি কষ্ট বাড়বে, বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে যাবে। কথাটা শুনে উনিও কিছু বলতেন না, শুধু ছুটে যাওয়ার জন্য দিন গুনত। এলেনও ঠিকই, তবে স্বপ্নগুলো তখন মলিন। তবে যাওয়ার পর উনি এলিয়ানার সঙ্গেই থাকতেন, কারণ এলিয়ানা চেয়েছিল ওনার শেষ মুহূর্তে যেন উনি পাশে থাকেন। কিন্তু এটাই ইয়াসির পছন্দ করতো না। সে ওনাকে দেখতেই পারতো না। দেখতে না পারার কারণ এলিয়ানার মা কেন যেন ওনার নামে ইয়াসিরকে ভুলভাল বোঝাতো। সেসব শুনেই ইয়াসির প্রচণ্ড রেগে থাকতো। সুযোগ পেলে ওনাকে এটা ওটা দিয়ে আঘাতও করতো। তবুও উনি কিছু মনে করতো না, বরং তাকে আদর করে কাছে ডাকতো। এভাবে দিন যেতে যেতে এলিয়ানার অবস্থাও খারাপ হয়ে যায়। হসপিটালে অ্যাডমিট করলে ডাক্তাররা হাল ছেড়ে দেন। মারা যাওয়ার আগের দিন রাতে এলিয়ানা হঠাৎ আবদার করলো ওনাকে বিয়ে করতে। উনিও রাজি হয়ে যায়। রোগী প্রিয় কথা রাখতে বিয়েটাও হলো ওনাদের। সেদিন এলিয়ানা ইয়াসিরকে কাছে ডেকে খুব করে বোঝালো যে আজ থেকে শারাফাত তোমার বাবা। মাইসান, আমার জান বাচ্চা, আমি মারা গেলে বাবা তোমাকে ভালোবাসবে, বুকে আগলে রাখবে। তুমি বাবাকে কখনো কষ্ট দিও না। যদি কখনো দেখো তোমার জন্য তোমার বাবা কষ্ট পাচ্ছে, তাহলে বাবার কষ্ট কমানোর চেষ্টা করবে। নিজে কষ্ট পেলেও তা বুঝতে দেবে না। বাবার সুখের সংসারে কাটা হবে না। কথাটা বলার পর সেদিন ইয়াসির বলেছিল ওনাকে আমি বাবা মানি না মম। বাবারা হয় সেলফিশ। আমার এক বাবা আমাকে ছুঁড়ে ফেলেছে, সমাজের চোখে তোমাকে ডিভোর্সি বানিয়েছে। হয়তো আমার জন্য তুমি বিয়েটা করলে যাতে আমি অভিভাবক পাই, কিন্তু আমার মনে হচ্ছে উনিও একদিন আমার কষ্টের কারণ হবে। উনিও একদিন আমাকে হার্ট করবে। আমি ততদিন ওনাকে বাবা রাখবো না, সেদিন আমার কথা মিলে যাবে। আমি সত্যি সত্যি হার্ট হব, সেদিন ওনাকে বাবা বলে ডাকবো। তুমি থাকো বা না থাকো, ওই মানুষটাকে কথাটা মিলিয়ে নিতে বলো। ছেলের কথা শুনে রোগী এলিনা সেদিন সারাফাতের হাতে ধরে অসহায় সুরে কেঁদেছিল। ইয়াসিরকে দেখে রাখার জন্য অনুরোধ করেছিল। বিয়ে করে নতুন সংসার করার জন্য অনুমতি দিয়েছিল। এরপর সপ্তাহখানেক পর উনি মারা যান। ওনার হাত আঁকড়ে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এলিয়ানা। ইয়াসির প্রাণহীন চোখে দেখতে থাকে মায়ের শেষ যাত্রা। এরপর এলিয়ানা মারা যাওয়ার পর শারাফাত চৌধুরী ইয়াসিরকে দেশে আনতে চায়। নিজের ছেলের কাছে নিজের শিক্ষায় বড় করতে চেয়েছিলেন, কিন্তু এলিয়ানার মা আসতে দেয়নি। কোনোভাবেই রাজি করানো সম্ভব হয়নি। বরং উনি ইয়াসিরকে উস্কে দিয়েছিল যাতে উনি কোনো যোগাযোগ রাখার চেষ্টা না করে। মায়ের সাথে সম্পর্ক ছিল, মা নেই, সম্পর্কও শেষ। এরপর বাধ্য হয়ে উনি একাই দেশে ফিরে আসেন। কিন্তু ইয়াসিরকে বোঝায় যাতে যোগাযোগটা রাখে, কিন্তু সে তো তা করেনি। ইচ্ছে করে যোগাযোগটা বন্ধ করে দেয়। এলিনার মা ইয়াসিরকে নিয়ে লাপাতা হয়ে যায়। পরে শারাফাত হন্য হয়ে খুঁজে কোনোভাবে তাদের হদিস পায় না। যারা চেনা পরিচিত ছিল তারাও কিছু বলতে পারেননি। এভাবেই হঠাৎ ইয়াসির ইচ্ছে করে হারিয়ে যায় ওনার কাছ থেকে। এদিকে তখন ছেলের অবস্থা দেখে শারাফাত চৌধুরীর বাবা মা পাত্রী খুঁজতে শুরু করেন। পরিকল্পনা ছিল বিয়ে দিয়ে ছেলেকে ঘরমুখী করে ফেলবেন, কিন্তু শারাফাত চৌধুরী মেয়ে দেখতে গেলে বলে উনি বিবাহিত, ওনার একটা ছেলে আছে এবং প্রথম স্ত্রী মারা গেছে। কথাটা শুনলেই বিয়ে ভেঙে যেত। কথাটা রটেও গিয়েছিল যে শারাফাত চৌধুরী বউ মরা, কিন্তু কে সেই বউ ছিল কেউই জানতে পারেনি। বিদায় শারাফাত চৌধুরীর বাবা একটু চালাকি রটিয়েছিলেন যে ছেলে বিয়ে করতে চায় না তাই মিথ্যে বলে। বউ বাচ্চা দেখতে না পেয়ে সবাই সেটাই বিশ্বাস করে। এরপর বছরখানেক পারতেই সীতারার সঙ্গে বিয়ে হয়। সীতারাকে উনি নিজেই পছন্দ করে বিয়ে করেন। সেসব দিন অনেক আগেই অতীতের নামে দলিল হয়ে গেছে, কিন্তু আজকের পরিস্থিতি সেটা না চাইতে অনেক কথা মনে করিয়ে দিচ্ছে। পূর্বের স্মৃতিকথা স্মরণ করে উনি এবার তাকালেন সীতারার দিকে। নিশ্চুপ হয়ে সীতারাও তাকিয়ে আছেন স্বামীর মুখের দিকে। মুখ দেখে বোঝার উপায় নেই ভেতরকার ঝড়। তবে ইয়াসিরের কথা শুনে উনি এক পা দুপা করে এগিয়ে এলেন। মন দিয়ে দেখলেন ইয়াসিরের মুখের গড়ন এলিনার মুখের সাথে বেশ মিল আছে। উনি এবার মুখোমুখি দাঁড়িয়ে সরাসরি জিজ্ঞেস করলেন,
তোমার আবদার মেটানো সম্ভব নেই ইয়াসির। যাকে চাও সে কিছুক্ষণ আগে চৌধুরী বাড়ির পুত্রবধূ হয়েছে। ওর দিকে চোখ তুলে তাকানো তোমার জন্য হারাম। এখন কি চাও তুমি? শারাফাত চৌধুরী ছেলের স্বীকৃতি নাকি অন্য কিছু? স্বীকৃতি ছাড়াও বেঁচে আছি। সম্পত্তি কি আমার কম আছে? আপনার স্বামীর থেকে জীবনে প্রথমবার যেটা চেয়েছি সেটা দিতে পারেনি। উনি বুঝিয়ে দিয়েছেন আমি পর। মুখে যতই ছেলে ছেলে করে দরদ দেখাক, দিন শেষে আমি পর। সারা জীবন পরই থাকবো। এজন্যই তো আশা ভরসা দেখিয়ে আপন ছেলেকে জিতিয়ে দিয়েছে, প্রাপ্তি তুলে দিয়েছে নিজের ছেলের হাতে। অথচ কমাস আগে যখন অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের যোগাযোগ হলো, আমাকে বলেছিলেন মাফিয়াগিরি মেয়েবাজি ছাড়ি তবে আমাকে চৌধুরী বাড়ির সবচেয়ে সুন্দর ফুলটা দেবে। সেই আশাতে আমিও ভেবেছিলাম ফুলটা আমার স্বর্ণের দোহাই দিয়ে সব কমিয়ে দিয়েছিলাম। আর স্বর্ণ ছিল তো অজুহাত মাত্র। চৌধুরীর আরেক পুত্রকে খেলানোর মাধ্যম। অনেস্টলি বলছি, শুরু থেকেই শীতলের প্রতি দুর্বল ছিলাম আমি। নয়তো প্রথমবার কিডন্যাপারের সময় তাকে শেষ করে দিতাম। অনেকক্ষণ ধরে ইয়াসিরের আবোল তাবোল কথা শুনে সায়ন এবার ফুঁসে ওঠে। এসব আবোল তাবোল কথাবার্তা সহ্য হচ্ছে না তার। সে বাবার দিকে একবার তাকিয়ে সরাসরি প্রশ্ন ছুড়ল। ও কি বলছে? তুই ওর বাবা? শারাফাত চৌধুরী অস্বস্তিতে পড়লেন না, মুখ কাচুমাচুও করলেন না, বরং সকলের সামনে ধীর কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি ওর বাবা। ও হচ্ছে এক বিশেষ মানুষের দেয়া আমানত। শুদ্ধ সায়ন বাঘ হারিয়ে হতভম্ব চোখে তাকিয়ে আছেন। এই ঘটনা জানতো না তারা, শুধু জানতো তাদের বাবা কাউকে খুব ভালোবাসতেন। সে অসুখে মারা গেছে, কিন্তু না, তাদের বাবারও অতীত ছিল। সে ঘরে সন্তান, তবে ইয়াসির খান। শুধু নির্বাক থাকলেও কেন যেন সায়ন সেটা মানতে পারল না। সে চেঁচিয়ে উঠে বলল, মশকরা মারাও আমাদের সাথে? এত বছর পর আরেকটা ছেলে উদয় হলো কোথা থেকে? মানে বুড়ো বয়সে ভীমরতি? আর করলেই আমরা মানব কেন? কে নাকি তাকে নাকি? সায়ন ওর কথা শেষ করার আগেই সিতারা ছেলের গালে আচমকা থাপ্পড় বসিয়ে দেয়। আরেক দফা চমকে উঠল সবাই, কারণ চৌধুরী নিবাসে কেউ কোনো সন্তানের গায়ে এভাবে হাত তোলে না। সিমির মাঝে মাঝে শীতলকে মারলেও সিতারা কখনোই এমন করেননি। আজ উনি মারলেও দেখে সিরাত এগিয়ে এসে সিতারাকে সরাতে গেল, কিন্তু সিতারা নড়ল না, বরং আঙুল তুলে সায়নকে কড়া কণ্ঠে জবাব দিল, ওই মানুষটার সঙ্গে উঁচু কণ্ঠে কথা বলবি না, শুনতে পেলি? ভুলেও আঙ্গুল তুলবি না, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। সায়ন মাথা নিচু করে নেয়। সায়নের মাথা নিচু দেখে স্বর্ণ এসে দাঁড়ায় তার পাশে। মুখে কিছু না বললেও সামনের মানুষটা বেঁচে গেল, নয়তো মুখে কিছু না বললেও অপলক তাকিয়ে রইল সায়নের মুখের দিকে। সিতারা বলেই সামনের মানুষটা বেঁচে গেল, নয়তো অন্য কেউ হলে সেও পাল্টা আঘাত করতে দুবার ভাবত না। তখনই শুদ্ধ এগিয়ে এলো, সরাসরি প্রশ্ন ছুড়ল সিতারার দিকে, আমরা কেউ উঁচু কণ্ঠে কথা বলবো না, আঙুল তুলবো না, প্রশ্ন করব না? তাহলে যেটা হচ্ছে হতে দেব? কিন্তু সেটা মানা আমাদের পক্ষেও সম্ভব না। তাহলে এখন আমাদের ত্যায্য করবে? যাকে গর্ব করে ছেলের পরিচয় দেওয়া হচ্ছে এতদিন কেন দিল না? এতদিন কি তোমাদের বিবেকবোধ জাগ্রত ছিল না? ওনার সকল ছেলেই বা কেন এতদিন আমাদের চোখের ঘুম হারাম করেছে? কুকুরের মতো দৌড় করিয়েছে তার পেছনে। কেন বারবার আমাদের পরিবার ভাঙার চেষ্টা করেছে? এসব প্রশ্নের উত্তর কে দেবে তাহলে? শুদ্ধ থাম। মেরে ধমকে সায়নকে থামাতে পারলেও শুদ্ধকে থামাতে পারবে না, তা তুমিও জানো আর আমিও। আর যেখানে শীতলের কথা উঠেছে সেখানে থামার প্রশ্নই আসে না। চেষ্টা করে দেখো থামাতে পারো কিনা। তাছাড়া কে কার প্রাক্তন, কে কার ছেলে, এই হিসাব বাড়িতে গিয়ে করো। রঙের আলাপ করতে কাউকে ডাকেনি। এটা একটা পেশেন্টের কেবিন, কারো পুরনো হিসাব কষাকষির আদালত নয়। শুদ্ধর কথাগুলো বলল ঠিকই, তবে তার দৃষ্টি ছিল বাবার দিকে। শারাফাত চৌধুরী দুই ছেলের অভিমানী মুখটা দেখে মৃদু হাসলেন। ইয়াসির শুধু বাবা বলায় ছোটদের মতো অভিমান করছে নাকি তারা? এখনো কি বলবে নাকি তুমি শুধু আমাদের বাবা আর কারো বাবা না? আর কদিন পরে যারা নিজেরাই বাবা হবে তাদের কাছে এমন অভিমান কি মানায়? তবে পরিস্থিতি বিবেচনা করে উনি ইয়াসিরকে কিছু বলার আগে ইয়াসির শীতলের দিকে এগিয়ে গেল। শীতলের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলে। পুরো কেবিনে ঝড় যাচ্ছে আর বাবুই পাখিটা ঘুমোচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে। পৃথিবী উল্টে যাক, তার কাছে ঘুমটাই যেন আগে।
নয়তো এই পরিস্থিতিতে কোনো সুস্থ মানুষ ঘুমাতে পারে? ঘুম ধরা দেয়? কিছুক্ষণ আগেই শুদ্ধের নামে কবুল পড়ে তাকে অর্ধমৃত্যু করে শান্তির ঘুম ঘুমোচ্ছে পাজিটা। মনে মনে এই কথাটা ভেবে সে শীতলের ঘুমন্ত মুখটা ছুতে গেলে শুদ্ধ খপ করে তার হাতটা ধরে ফেলে। বাধা পেয়ে ইয়াসিরের হাসি বিলীন হয়ে গেল। শুদ্ধের রাগে থমথম করা মুখের দিকে তাকিয়ে সে কথা বাড়ালো না, শীতলের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর মাথা নিচু করে যাওয়ার জন্য দরজার কাছে যেতেই শারাফাত চৌধুরী বললেন, বাড়ি চলো, আমাদের কথা এখনো শেষ হয়নি। রুচি নেই। ইয়াসির, কথা শোনো। শারাফাত চৌধুরী, আপনার সাথে আমার সম্পর্ক কখনো ছিল না, আর যা ছিল আজকে তা পুরোপুরি শেষ। তবে বেঁচে থাকলে আপনার লাশ কাঁধে নিতে আমি আবার আসব। কথাটা শুনে সায়ন চোয়াল শক্ত করে তাকালো ইয়াসিরের দিকে। বাবাকে নিজের দুটো কথা বললেও কেউ হাজিবাজি কথা বলতে মানতে পারবে না সে। আজও পারল না, তাই থমথমে সুরেই বলল, লাস্টবার বলছি, মুখ সামলে কথা বল। অনেকক্ষণ ধরে ইয়াসিরের আবোল তাবোল কথা শুনলেও এবার আর ধৈর্য রাখতে পারল না সায়ন। তেড়ে গিয়ে মারতে ঘুষি ধরে, গালিও দিয়ে বসলো অভ্যাসবশত। ইয়াসির তখনই খপ করে সায়নের হাত ধরে কয়েক পা এগিয়ে এলো। সায়নের চোখে চোখ রেখে সে মুখোমুখি দাঁড়ালো। তারপর সায়নের শার্টের কলার ঠিকঠাক করে দু কাত চাপড়ে বলল, খানরা জানোয়ার হলেও চৌধুরীদের মতো রক্তে বিষ নিয়ে ঘোরে না। এতদিন পরিবার পরিজন ছাড়া কখনোই বাঁচতে পেরেছি বাঁচতে পেরেছি, বাকি জীবনও পারবো। আর তুই এত লাফালাফি করিস না, তোকে এসব সাজে না। কি সাজে না সাজে তুই ঠিক করে দিবি। প্রয়োজনে তাই দেব। এটুকু বলেই সে থামলো। তারপর নিচু স্বরে সায়নের কানে কানে বলল, তোদের কিছু না থেকেও তোরা পূর্ণ, আর আমার সব থেকেও আমি শূন্য। আমি তাহলে? কথাটা বলেই যেতে গেলে সায়ন তাকে যেতে বাধা দিয়ে বুকের কাছটার কলার খাপলে ধরে অগ্নিমূর্তি হয়ে আগুন ছড়া কণ্ঠে বলে, কি বললি ছেড়ে গাস। সহ্য করতে পারবি না। আমি না পেয়ে পেয়ে আমার মাইন্ডে সেট হয়ে গেছে সে আমি কপাল পোড়া। আমার মতো তুই সহ্য করতে পারবি না। এর চেয়ে বেশি লাফাস না, বেশি লাফালে এর ফল ভালো আসবে না। আগাছা হয়ে আছিস, চুপচাপ তাই থাক। কথার মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে দেখে সাফওয়ান চৌধুরী দ্রুত এগিয়ে এলেন। তাদের দুজনকে দুদিকে রেখে তিনি মাঝখানে দাঁড়ান, ওদের চুপ করতে বলেন। কিন্তু সায়ন থামলে তো। সে সাফওয়ান চৌধুরীকে সরিয়ে পুনরায় ইয়াসিরের মুখোমুখি দাঁড়ায়, শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, কে আগাছা? তুই? গাঁজা কি খেয়ে এসেছিলি নাকি গিয়ে খাবি? এত পিনিক পাস কোথা থেকে? কথাটা শুনে ইয়াসির না চাইতো হেসে ফেলল। হাসির রোগে ধরল নাকি তাকে? আজ এত হাসি পাচ্ছে কেন তার? সায়নের মুখ দেখে হাসি যেন বেড়েই গেল তার। তাই হাসতে হাসতেই বলল, শাহরিয়ার চৌধুরী, তুমিও আমার মতোই পরগাছা। তোমার শরীরেও চৌধুরীদের এক ফোঁটা রক্ত নেই, তাই তোমারও বাড়তি চোপা সাজে না। এই কথাটা কেবিনের সবাইকে পুনরায় স্তব্ধ করে দিল। সীতারা চৌধুরী আগত ঝড় সামাল দিতে সায়নের পাশে দাঁড়ালেন। তবে কিছু বলার সাহস হলো না। নিরুপায় ভঙ্গিতে ডুকরে কেঁদে উঠল। অশ্রু চোখে মেঝের দিকে তাকিয়ে রইলেন। চোখের দিকে সাহস হলো না তাকাতে। ইয়াসির আর দাঁড়ালো না, বরং শেষবার শীতলের দিকে তাকিয়ে বেরিয়ে গেল। নিজের বুকে আগুন জ্বলছে দেখে বাকিদের বুকেও লাভা ঢেলে দিয়েছে। তাছাড়া সত্যের পাহাড় যখন ধসে গেছে, তখন সব সত্যি বেরিয়ে আসুক। বারে আঘাত পাওয়ার চাইতে বারে আঘাত পাওয়া চাইতে একেবারে আঘাত পাওয়া ভালো নয় কি? ইয়াসির কথাটা বলেই ধীরে ধীরে প্রস্থান করলো। শরীরে জ্বরে পড়ে যাচ্ছে। পায়ের ব্যথার সাথে মনের ব্যথাও যেন বেড়ে গেছে, আন্দোলন করছে। তাছাড়া এখানে থাকার মেয়াদ ফুরিয়েছে সম্পর্কের দোহাই দেওয়ার কারণ বারণ। এমনিতে পাওয়া না পাওয়ার হিসেবে বরাবরই তার প্রাপ্তি শূন্যের খাতায়, আজও তাই। বলা বাহুল্য, কেউ যখন একের পর এক প্রাপ্তি পায় তখন শেষবারেও প্রাপ্তির আশাই রাখে। কিন্তু তার ক্ষেত্রে আবার উল্টো কিছু ঘটে। কেননা জন্মের পর থেকে তার জীবনে বিয়োগের উপস্থিতিটা একটু বেশিই বলা চলে। এ যেমন প্রথমে জন্মদাতা পিতাকে হারালো, মারও ডিভোর্স হলো, প্রীতি নিয়ম নেইবারের কটু কথার আঘাত,
প্রতিনিয়ত নেইবারদের কটু কথার আঘাত, ফ্রেন্ডদের কথার খোঁচা। মাকেও তো কত কাজের জন্য কাছে পাওয়া হতো না। উনি বিজনেস ওম্যান, কাজেই ওনাকে দোষ দিয়েও তো লাভ নেই, কারণ ওনার কারণেই তো তাদের জীবন ভালোভাবে চলতো, ভালো খাওয়া পড়া সবই তো হতো। এরপর নতুন বাবার আগমন ঘটল। দিনের পর দিন মায়ের সঙ্গে ওনাকে দেখে মন বিষিয়ে উঠত। যত ভাবতো ততই যেন ক্ষিপ্ত হয়ে উঠত ওনার প্রতি, অসহ্য লাগতো। এক পর্যায়ে ওনার উপস্থিতি অসহ্যের মাত্রা ছাড়ায়। ইচ্ছে করে বল ছুঁড়ে আঘাতও করেছিল বহুবার, তবুও মানুষটা কিছুই বলতো না, মাথায় হাত বুলিয়ে হাসতেন, শান্ত হতে বলতেন, হাজি বাজি বোঝাতে চাইতো। মায়ের কথা ভেবে ওনাকে বাবা নয় বরং ফ্রেন্ড হিসেবে গ্রহণ করতে বলতেন। আর এটা ওর কাছে ছিল আরো বিরক্তিকর ব্যাপার স্যাপার। এমনও হয়েছে কথায় কথায় আঘাত করার পরও বারবার সখ্যতা গড়তে চেয়েছেন তিনি, সেই বরং এগিয়ে এসেছে। সে এড়িয়ে গেছে, কারণ তার কাছে সখ্যতা মানেই পিছুটান। ওসব পিছুটানের মায়া রাখতে চাইলে সায়নের আগে ওর ঠাঁই হতো চৌধুরী নিবাসে। শারাফাত চৌধুরীর বড় পুত্র হিসেবে বড় হতো। চৌধুরীদের রক্ত না হয়েও বড় হতো তাদের শিক্ষায়। আপন রক্তের দেয়া শেষ পদবিও বদলে যেত এক নিমিষে। ইয়াসির খান থেকে হয়ে যেত ইয়াসির চৌধুরী। চৌধুরীদের নাম আবার স দিয়ে হয়, হয়তো তার নামটাও স দিয়েই রাখা হতো। ইয়াসিরের নাম মুছে যেত জীবন থেকে, অথচ তার মা ইয়াসির নামটা শখ করে নাকি রেখেছিল। ইয়াসির নামের অর্থ সৌভাগ্যবান। এলিয়ানা চেয়েছিল ওনার একমাত্র ছেলে সৌভাগ্যবান পুরুষ হোক, ভালোবাসায় ভালো থাকুক, কিন্তু দুর্ভাগ্যবশত ওর জীবনে সৌভাগ্য তো দূরে থাক, ভালো জিনিসটারও ধারে কাছে নেই, বরং সর্বদা উল্টোটাই ঘটেছে। এ নিয়ে ভাবতে গেলেও তার ভীষণ হাসি পায়, এবং হাজার কথার এক কথা, শুরু থেকে শারাফত চৌধুরীকে সে বাবা হিসেবে মানতেই পারত না। তার মা মারা যাওয়ার আগে তাকে শারাফত চৌধুরীর কাছে আমানত হিসেবে রাখা তাকে আরো বেশি কষ্টকর ছিল, কারণ সে পুরুষ তার মাকে বিয়ে করলো কিন্তু সংসার করতেই পারল না। তার কাছে তাকে আমানত হিসেবে রাখতে চাওয়াটা কি ঠিক ছিল? হ্যাঁ, শারাফত চৌধুরী মুমূর্ষ সহধর্মিণীর কথা রাখতে হয়তো রাজি হয়েছিল, কিন্তু কারো দয়ায় বাঁচতে চায়নি সে। এই জন্যই তো মূলত লুকিয়ে বেড়াতো, সব যোগাযোগও বন্ধ করে দিয়েছিল। তবুও কিভাবে যেন শারাফত চৌধুরী ঠিকই তাকে খুঁজে বের করত। কাজের নামে বাইরের দেশে গিয়ে তার সঙ্গে দেখা করতে যেত, কিন্তু সে দেখা করতো না। তবুও ভদ্রলোক হাত ছাড়লেন না, আর ওনারও এই কাজে তার রাগের মাত্রা আরো বাড়ত। ইচ্ছে করতো মানুষটাকে মেরে ফেলে ঝামেলা মুক্ত হতে। পরে এমনভাবে গা ঢাকা দিল যে বছরের পর বছর শারাফত চৌধুরীর কোনো খোঁজই পেল না। ততদিনে স্বেচ্ছায় মাফিয়া জগতে পা দিয়েছে। প্রাণের মায়া এর কোনো কালেই ছিল না তার। আর নানি মারা যাওয়ার পর পিছুটানও ছিল না, ইচ্ছে মতো লাইফ লিড করত। সেই ইচ্ছেটাকে প্রাধান্য দিতে গিয়েই তো আজ মাফিয়া কিং নামে পরিচিত। আগে কেউ মাফিয়া কিং বললে গর্ব হতো, ভীষণ খুশি লাগতো। সেই খুশিতে সহিংসতা আরো বাড়ত, পাপের রাজ্যের সুখ পেত। তবে আজ কেন যেন ওই নামের ওজন অনেক বেশি ভার লাগছে। চৌধুরীদের মতো ভালো মানুষদের আশেপাশে এই পরিবর্তন নাকি? এই জন্য সে ভালো মানুষদের দেখতে পারে না। এরা নিজেদের ভালো গুণের ভালো আলোটা অন্যের মাঝেও ছড়াতে চায়। এটা করা কি উচিত? মোটেও না, কারণ সবাই ভালো হলে পাপই কমে যাবে, আর পাপ কমে গেলে বেঁচে থাকাটাও পানসে মনে হবে। ইয়াসির মুখ কুঁচকে নানান কথা ভাবতে ভাবতে হসপিটাল থেকে বের হতেই দেখে তার গাড়িটা সে সকালে রেখে যাওয়া জায়গাতেই আছে। তবে গাড়ির দরজা খুলে বুরাক বসে আছে। তাকে দেখা মাত্র এক প্রকার ছুটে এলো বুরাক, অস্থির কণ্ঠে কী সব বলল। ইয়াসিরের আপাদমস্তক দেখে মলিন মুখে তাকিয়ে রইল ইয়াসিরের দিকে। শীতলকে গুলি করেছিল বিদায় তার মুখ বরাবর একটা ঘুষি মেরেছিল ইয়াসির, এই জন্য তার ঠোঁট কেটে ফুলে এখনো লাল হয়ে আছে। ইয়াসির তাকে দেখে বলল, আমি মেরেছি বলে কি আমাকে মেডিসিন লাগিয়ে দিতে হবে? ইয়াসিরের কথা বাড়ালো না, গাড়িতে বসে ইশারা করা মাত্রই ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। বুরাক মুখ কাচুমাচু করে পানির বোতল এগিয়ে দিলে সেও নেয়। থেমে থেমে পানি পান করে। পানি খাওয়ার একটু পর তার চোখ জোড়া আপনা আপনি ভার হয়ে আসতে লাগে। কষ্ট করেও চোখ টেনে খুলে রাখতে পারছে না। অগত্যা সিটে হেলান দিয়ে চোখ বুঝতেই গলার কাছে সূচ ফুটার মতো ব্যথা অনুভব করলো। এরপর কর্ণকুহরে কেউ যেন ফিসফিসিয়ে বলল। এদিকে ইয়াসিরের কথা শুনে সায়ন শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল।
সিতারার দিকে। মায়ের কান্নার আজ বলে দিচ্ছে অনেক কিছুই। তার বুকের ভেতর জ্বলছে ভীষণ কষ্টটা, হুল ফুটানোর মতো ফুটছে বুক পাছরে। তবুও সে কথা বাড়ালো না। তাছাড়া শীতলের অবস্থার কথাও ভাবা উচিত। বেচারি শুদ্ধ না পারছে কিছু বলতে, না পারছে আপাতত টপিক চেঞ্জ করতে। সে শুধু বারবার শীতলের ঘুমন্ত চেহারার দিকে তাকাচ্ছে। পাজি শীতলটা মেডিসিনের প্রভাবে এই পরিস্থিতিতেও বেঘরে ঘুমোচ্ছে। সে শুদ্ধকে জেদ করে বিয়ে করার পরপরই যেন তার পৃথিবী সুখে ভরে গেছে। আর কিচ্ছু লাগবে না তার, সে সুখী। আর সেই সুখ নৃত্য করতে করতে তার চোখে ঘুম হয়ে ধরা দিয়েছে। এটা অনেক ধকল সহ্য করেছে, এখন ঘুমোচ্ছে, ঘুমাক। হিসাবের খাতাটা পরেও খোলা যাবে। কথাটা ভাবে সে কান্নারত মায়ের দিকে তাকিয়ে শুধু মলিন হাসল। সিতারা ছেলের হাতে পাগলের মতো চুমু খেলো, তবে মুখে কিছুই বলতে পারল না। সায়নও আগ বাড়িয়ে জিজ্ঞাসা না করে পা বাড়াতে যাবে, তখনই গরু গম্ভীর কণ্ঠস্বর কর্ণকুহরে এসে পৌঁছায়। থমকে দাঁড়িয়ে যায় সে। শারাফাত চৌধুরী তখন গম্ভীর কণ্ঠে বলেন, ছোট বাচ্চা যখন ছিল একটু একটু করে বড় করেছি, এ বুকে আগলে রেখেছি, আঙুল ধরে হাঁটতে শিখিয়েছি, যা যখন প্রয়োজন সেটা এনে দিয়েছি। ভুল করলে যেমন শাসন করেছি তেমন ভালোবাসতেও কমতি রাখিনি। দুই কানে যখন শুনেছি কাউকে পছন্দ করে, তখন বাবা হয়ে ছেলের বিয়ে দেওয়ার দায়িত্ব আমি পালন করব। এখন কে কার থেকে কি শুনে আমাকে বাবা ভাবলো কি ভাবলো না তা দেখার সময় নেই। এতদিন কাউকে আমার ছেলে বলে পরিচয় দিয়েছি, মরার আগ এতদিন কাউকে আমার ছেলে বলে পরিচয় দিয়েছি, মরার আগ অবধি সে পরিচয় বহন করতে হবে তাকে। এটাই আমার আদেশ। আর কেউ যদি আমার শাসনকে অবহেলা ভেবে থাকে তাহলে বলবো সে ভুল। আমি শারাফত চৌধুরী জেনে বুঝে কখনো অন্যায় করিনি, কারো হক মারেনি। আমি আমার ছেলেদেরও আমার শিক্ষাই দিয়েছি, আমার নীতিতে তাদের বড় করেছি। সীতারা, তাকে বলে দাও রং ঢং না করে যেন সোজা বাড়িতে যায়, আমাদের সাথে যেন যায়। এটুকু বলে তিনি থামেন। তারপর শুদ্ধের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে পুনরায় বলেন, শীতল সুস্থ হলেই দুই জোড়ায় বিয়ের অনুষ্ঠান সেরে ফেলবো। এর মধ্যে কেউ যদি ভেবেও থাকে বাড়ি ছাড়বে, পরিবার ছাড়বে, এতিমের রোল প্লে করে রাস্তায় রাস্তায় ঘুরবে, তাহলে সেই জন্য আমার বুকের উপর পাড়া দিয়ে যায়। আমিও দেখি তার কত বড় স্পর্ধা। আমার আদেশ অমান্য করার সাহস আদৌ তার বুকে জন্মেছে কিনা। মেডিসিনের ইফেক্টে তো শীতল ঘুমাচ্ছে, বাকিটা শুদ্ধি সামলাতে পারবে। গাড়িতে ওয়েট করছি, এসে তোমরা। কথাটা বলেই শারাফাত চৌধুরী চলে যায়। সায়ন তখন সিতারা চৌধুরীর দিকে ছলছল চোখে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলে, শুনলে তোমার স্বামীর কথা? শুনলে ওনার বুক পাড়া দিয়ে চলে যেতে বলল, অথচ উনিও খুব ভালো করে জানে যেতে পারবো না। নিজেই বাড়ি থেকে বের করে দিল, আবার নিজেই রাখছে। যাব না আমি। আমার কি আত্মসম্মান বোধ নেই নাকি? কথাটা বলতে দেরি, কিন্তু দরজার কাছ থেকে শারাফাত চৌধুরী বলতে দেরি হলো না। কেউ বাবা হোক, ওর মতোই লাফাঙ্গা ছেলে তারা হোক, তখন বাবার আসনে দাঁড়ালে বুঝবে বাবাদের যন্ত্রণা। দেরি হচ্ছে, এবার আসা হোক। বাকিরা তাদের কথা শুনে চোখ ভর্তি জল নিয়েও হাসছে। এই ঘটনা নতুন নয়। তারা বাবা ছেলে এভাবেই ঝগড়া করে। তাদের ঝগড়ার ধরনই এমন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, সবাই ভেবেছিল সায়ন হয়তো ভেঙে পড়বে, খুব কষ্ট পেয়ে পাগলের মতো আচরণ করবে, কিন্তু সেসবের কিছুই হলো না। বরং শারাফাত চৌধুরীর সাথে তালে তাল মিলিয়ে ধরা গলায় বলল, পরে যাব। আমি এক্ষুনি যেতে বলেছি। এবার সায়নও জেদ দেখিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে জবাব দিল, যাব না মানে যাবই না। কেন আমাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলা হয়েছিল? বললে যেতে হবে কেন? আমি কি ছোট আছি নাকি যে ভুল করলেই বের করে দিতে হবে? কেউ কি জানে না আমি বাড়া ছাড়া থাকতে পারি না? কারো মনে রাখা উচিত ছিল আমি এখন বড় হয়েছি, আমারও আত্মসম্মান বোধ জাগ্রত হয়েছে। যে ছেলে বাপের কাছে শার্ট প্যান্ট ধার চাইতে আসে, সেই ছেলেকে বড় লাগে কোন দিক দিয়ে? সে কি ভুলে গেছে মাসখানেক আগেও ধরে বেঁধে চুলদারি কাটিয়ে এনেছি? নাকি এ কথা ভুলে গেছে দামড়া ছেলে হয়েও জ্বরে কাতরা ছিল দেখে কোলে করে হসপিটালে নিয়েছি? ভাত খেয়ে যে পড়তে হাত মুছে চোরের মতো উঁকিঝুঁকি মারে, তাকেও এখন বড় হয়েছে বলে মান্য করতে হবে? হ্যাঁ, খুব বড় হয়েছে, এই জন্যই তো আমায় এখনও এটা ওটা নিয়ে গালমন্দ করা লাগে।
কথাটা শুনে সায়ন মুখ ভোঁতা করে তাকিয়ে রইল দরজার দিকে। সবার সামনে এ কথা বলা কি উচিত হলো? এরপর আর কিচ্ছু বলল না সায়ন। সিতারার কাজ জড়িয়ে গম্ভীর মুখে বেরিয়ে এলো কেবিন থেকে। তাকে আসতে দেখে শারাফাত চৌধুরী গটগট করে হেঁটে গেলেন পার্কিং লটে। বাকিরাও শুদ্ধের থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলো। স্বর্ণকে এখানে দেখে শারাফাত চৌধুরী ভ্রু কুচকালে কিচ্ছু বললেন না, নয়তো পাগল আবারও খেপতে পারে। ওনারা গেলে শুদ্ধকে একটু বিশ্রাম নিতে বলে অর্করাও কাজীকে পৌঁছে দেওয়ার নাম করে বেরিয়ে এলো। হঠাৎ দ্রুত পায়ে সায়ন পুনরায় কেবিনে ঢুকলো। শুদ্ধ তখনও দরজার দিকেই তাকিয়েছিল। কেন যেন মন বলছিল সায়ন আসবে। তার ভাবনা প্রমাণিত করেই সত্যি সায়ন এলো, জড়িয়ে ধরলো ভাইকে, তারপর ফিসফিস করে বলল, ভাগ্যিস মেজর সাহেব আমাদের আগেই জানিয়েছিল, নয়তো আজকে নিজেকে সামলালো কঠিন হয়ে যেত। মানুষ বলে শত্রু খারাপ, আসলে শত্রুরা না থাকলে কঠিন শর্ত সহজ জানা যায় না। তাছাড়া জানা সত্য তিতা হলেও গ্রহণ করতে কষ্ট কমই লাগে। আমি ঠিক আছি ভাই, এবার রেস্ট করো। বোন দিয়েছে, যত্নের কমতি যেন না হয়। কথাটা বলে সায়ন শুদ্ধকে ছাড়তে গেলে শুদ্ধ শক্ত করে জড়িয়ে ধরলো ভাইকে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না, তবে দুজনেরই ছলছল চোখ। এই কঠিন সত্যি শুদ্ধ সায়ন জেনেছিল 3 থেকে 4 বছর আগে। সেদিন তাদের সঙ্গে ছিলেন শাহাদাত চৌধুরী। ছুটিতে এসে শুদ্ধ সায়নকে নিয়ে বেরিয়েছিলেন একটা কাজে। সেদিন হঠাৎ পরিচিত এক মানুষের সাথে দেখা হয়েছিল। সেই ব্যক্তিকে দেখা মাত্রই শাহাদাত চৌধুরী এড়িয়ে যেতে গেলে ওই মানুষটাই ওনার পথ আটকে দাঁড়ান। হলুদ দাঁত বের করে হাসতে হাসতে সায়নকে দেখে ফেলে বলেন, শারাফাত ভাইয়ের পালক ছিল না এটা? সীতারা ভাবিরই তো আপন ভাইয়ের ছেলে ছিল বোধ হয়। সম্পর্কে ভাবিত হচ্ছে এর আপন ফুপি। এর ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার শর্তে বিয়ে করেছিল সীতারা ভাবি। ছেলে কিন্তু ওরা আপন বাপের মুখের হাদল পেয়েছে। এর বাপও ভালো মানুষ ছিল, ওরা ছিল শিকদার বংশের। ব্যাস। এই কথাটা ছিল তিক্ত কথা। এই একটা কথাই ছিল তিক্ত কথা, জানার সূত্রপাত। হঠাৎ নিজের পরিচয় নিয়ে যখন এমন একটা কথা শুনেছিল, তখনই সায়ন যেন উন্মাদ কোনো পাগল। শাহাদাত চৌধুরী সেদিন অনেক কষ্টেই সায়নকে সামলেছিলেন। উনি কান্নারত সায়নের হাত ধরে নিজেও অঝরে কাঁদতে কাঁদতে ওয়াদা করেছিলেন সায়ন এই কথা জানে কখনো যেন কারো কাছেই প্রকাশ না করে। যদি করে সবচেয়ে কষ্ট পাবে সিতারা চৌধুরী। এবং এও বলেন সিতারা চৌধুরী সায়নের আপন না, তবে আপন ফুপি। আর ফুপি হয়েও তিনি মায়ের কাজ করছে। জন্ম না দিয়েও নিজের সন্তানের মতো করে ভাইয়ের আমানত বুকে আগলে রেখে বড় করেছেন। সায়ন শারাফাত চোনা হলেও সিতারার মায়ের বংশের ছেলে সায়ন। সিতারার বংশের রক্ত সায়নের গায়ে। সে এতিম নয়, কুড়িয়ে আনা পালক সন্তানও নয়। সে শুদ্ধের ভাই, সত্যিই ভাই। ধরতে গেলে মামাতো ভাই, কিন্তু তাদের সম্পর্ক এমন যে মামাতো বলে কিছু ধার ধারে না ওরা। তাদের একটাই কথা, সায়ন, শুদ্ধ, শখ, এরা সিতারার 3 ছেলে মেয়ে। শুদ্ধ শখের বড় ভাই সায়ন, আর এটাই হচ্ছে সায়নের একমাত্র পরিচয়। আজ আবারও সেসব ঘেটে কষ্ট লাগলেও সায়ন মেনে নিয়েছে হাসি মুখে, কারণ এতিম নয়, তার ফুপি মা হচ্ছে তার মা। শুদ্ধের নীরবতা বুঝে সায়ন মুচকে হাসলো। তখন শুদ্ধ বলল, আগেও বলেছি, আজও বলছি, তুমি আমার ভাই। কার রক্ত কোন বংশ সেসব বাদ। সায়নও হাসলো। তারপর শুদ্ধকে ছেড়ে চটাস করে শুদ্ধর গালে চুমু দিতে শুদ্ধ নাক মুখ কুচকে নিল। তা দেখে সায়ন হো হো করে হাসতে লাগলো। শুদ্ধ এটা মোটেও পছন্দ না। তা দেখে সায়ন আরো বেশি করেই করে, একটু রাগিয়ে দেয়। তবে আজ শুদ্ধ রাগ দেখালো না, মৃদু হাসলো। এরপর বলল, বাড়ি গিয়ে তোমাদের দুজনের অভিমানও গুঁড়ো গুঁড়ো করবে। বিপদ এসেছিল, কেটেও গেছে আলহামদুলিল্লাহ। রুবাবু হাসি মুখে ফিরবে ইনশাল্লাহ। এখন যাও, সবাই ওয়েট করছে। কথাটা শুনে সায়ন হঠাৎ শুদ্ধকে পাশের বেডের দিকে ইশারা করে ভ্রু নাচিয়ে বলে, একসাথে করে দিব নাকি? কিছুটা সুবিধা হতে পারে। দিব নাকি আবার কি কথা, ধর। ভাইয়ের কথা শুনে সায়ন পুনরায় ফিক করে হেসে দেয়। এরপর 2 ভাই মিলে দুটো বেড টেনে একসাথে করে। এরপর সায়ন মিটিমিটি হাসতে হাসতে বেরিয়ে যায়। সে যেতেই শুদ্ধ কেবিনের দরজা লক করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। হাত মুখ মুছে শীতলের স্যালাইন এই হাত ওই হাত চেক করে সব ঠিকঠাক দেখে একটু উকি ঝুঁকি দিয়ে শীতলের সারা মুখে চুমুইকে বিড়বিড় করে বলে, শুদ্ধ ভাই, আমি আপনার বউ হব বলে হেদিয়ে মরছিল। বিয়ে করলো, বউ হলো।
তারপর ঘুমিয়েও গেল। এখন বাসরটা কি আমি বালিশের সাথে সারবো? কথাটা বলতেই বকতে বকতে পাশে শুয়ে পড়ে। ব্যাঙাচিটার সারা শরীরে ব্যথা, নয়তো একটু জড়িয়ে ধরা যেত।